অবস্থানরত শৈক্ষিক আদর্শ ডিগ্রি কলেজের কারিগরি বিএম অর্থাৎ ব্যবসায়িক ব্যবস্থাপনা শাখার প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের মধ্যে শুভ সকাল। তোমরা হয়তো খেয়াল করে দেখবা, গত সপ্তাহে তোমাদের একটা প্রথম ক্লাস হয়েছে মানব সম্পদ ব্যবস্থাপনা পরিচিতি অধ্যায়ের। আজ তোমাদের সেকেন্ড ক্লাস হবে, সেটা তোমরা মনে করবে। আজ তোমাদের সেকেন্ড ক্লাস যে প্রশ্নটি পড়া হবে সেটা হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা কি, মূল নীতিগুলো বর্ণনা করা। গত ক্লাসে তোমাদেরকে বলা হয়েছে মানব সম্পদ ব্যবস্থাপনা কি এবং কাকে বলে। আজকে তোমাদের মূল যে জিনিসটা পড়ানো হবে সেটা হচ্ছে মূল নীতি। মানুষ যে একটা সম্পদ, সে মানুষকে সম্পদে পরিণত করে তাকে একটা কাজে লাগা, দক্ষ জনশক্তি কাজে লাগার জন্য কিছু মূলনীতি প্রয়োজন হয় বা থাকে। ব্যবস্থাপকগণ সেই নীতিগুলো সাধারণত প্রয়োগ করে থাকেন। সেই মূলনীতিগুলো আজকে তোমাদের পড়ানো। প্রথমে আর একবার আমি তোমাদের স্মরণ করে দিই, আগে তোমরা জানো মানব সম্পদ ব্যবস্থাপনা, তাহলে তোমরা এর মূলনীতিগুলো বুঝতে পারবে। বিংশ শতাব্দীর শুরুর দিকে মূলত ফ্রেডারিক টেইলরের সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি, এই থিওরি থেকেই আসলে মানব সম্পদ ব্যবস্থাপনা এই তথ্য দেখিয়েছিল উৎপাদনের কার্যকারিতা, তার সক্ষমতা, তার মিতব্যয়িতা কীভাবে আনয়ন করেছিল শিল্প প্রতিষ্ঠান। আবার এই তথ্য দেখিয়েছিল পরবর্তীতে কিভাবে শ্রমিকদের মজদুরি বৃদ্ধি করে উৎপাদনের গতিশীলতা বজায় রাখা। তাহলে মানব সম্পদ ব্যবস্থাপনা এটা ব্যবস্থাপনারই একটা অংশ। এটি মূলত শ্রমিক এবং কর্মীদের কাজের বিশদ বিবরণ দিয়ে থাকে। একই সাথে এটা তোমাদের অধ্যয়নের বিষয় এবং এটা একটা ব্যবস্থাপনার একটা কৌশল, যা একটি প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। সেই লক্ষ্য বা উদ্দেশ্য পূরণ করার জন্য মানব সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা পদ্ধতির প্রয়োজন হয়, তার উপরেই কিন্তু এই বিষয়টা আলোচনা। প্রতিষ্ঠানের জন্য কর্মী নিয়োগ, প্রশিক্ষণ, উন্নয়ন, প্রেষণা এবং সংরক্ষণ ইত্যাদি এই বিষয়গুলো মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এর উদ্দেশ্য হচ্ছে মানব জাতিকে দক্ষ জনশক্তিতে গড়ে তোলা, যাতে প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি এবং উন্নয়ন সাধিত হয়। এটি কর্মী এবং ব্যবস্থাপনার মধ্যে একটা বিশ্বস্ততার সম্পর্ক গড়ে তোলে। এটা মানব জাতির একটা চালিকা শক্তি বা প্রতিষ্ঠানের চালিকা শক্তি। তাই প্রতিষ্ঠানে এ সম্পদের বাঁচাই বলো বা নিয়োগ বলো বা প্রতিষ্ঠানের উন্নয়ন বলো বা প্রশিক্ষণ বলো বা তোমার শ্রমিকদের বেতন মজুরি বলো, প্রেষণা বলো বা বিভিন্ন সুযোগ সুবিধা, কর্মীদের অভাব অভিযোগ নিরসন, কর্মীর অধিকার প্রতিষ্ঠা ইত্যাদি বিষয়গুলো যে মাধ্যমে সম্পাদন করা হয় তাকে মানব সম্পদ ব্যবস্থাপনা বলা হয়। তারা মোটামুটি তোমরা একটা ধারণা পেয়েছো যে মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে, অর্থাৎ তোমরা যে একটা মানব জাতি, এই মানব জাতিটাকে একটা সম্পদে পরিণত করাই হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য। এবার আসো, মানব সম্পদকে ব্যবহার করতে গেলে কিছু মূলনীতির প্রয়োজন পড়ে। সেগুলা সাধারণত যারা ব্যবস্থাপক বিদ্বান তাদেরকে এগুলা অনুসরণ করতে হবে। তাহলে নীতি হলো কি একটা মৌলিক সত্য, যা একটা নির্দিষ্ট সময়ে গিয়ে এটাকে সত্য বলে মনে করা হয় বা ধারণা করা হয়। এটি একজন মানব সম্পদ ব্যবস্থাপককে তার কর্মী বাহিনী চালানোর জন্য কর্মী সংক্রান্ত নীতি যে পরিচালনা করবে এবং নির্দেশ দান করবে সেটা করতে এটা সহায়তা করে। এর মূলনীতিগুলো কি কি তোমরা ব্লাক করে ভালো করে খেয়াল করে রাখবে। এখানে 10টি মূলনীতি মোটামুটি দেওয়া আছে। প্রথমটি বিজ্ঞানসম্মত নির্বাচন নীতি, যেটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক সিলেকশন। সঠিক কাজের জন্য সঠিক ব্যক্তি নিয়োগ করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মানব সম্পদ নির্বাচন করা হয়, যাতে ভবিষ্যতে কর্মীর পক্ষে যে কোনো ধরনের অসুবিধা যদি এসে যায় সেগুলাকে এড়ানো সম্ভব হয়। এই জন্য
বিজ্ঞান সম্মতি পদ্ধতি প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক সিলেকশন পদ্ধতিতেই কর্মী নির্বাচন করা উচিত বা কর্মী নির্বাচন করা হয়। এবার আসো তোমরা সেকেন্ড পয়েন্ট, শ্রমের মর্যাদা নীতি। এটাকে ইংরেজিতে বলতেছে প্রিন্সিপাল অফ ডিগনিটি অফ লেবার। সংগঠনের কোনো কাজকে অবহেলা করা বা হীন চোখে দেখা বা ছোট মনে করা উচিত নয়। এজন্য সংগঠনের মধ্যে কাজের একটা সংস্কৃতি অর্থাৎ কাজের একটা পরিবেশ গড়ে তোলা দরকার বা উচিত। প্রত্যেকের উচিত অপরের কাজের প্রতি সম্মান দেখানো, যাতে সে ওই কর্মীটি তার কাজকে গৌরববোধ মনে করে, নিজেকে গৌরবান্বিত মনে করে। কারণ কাজই হলো উপাসনা, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ওয়ার্ক ইজ ওয়ারশিপ। এই জিনিসটা মাথায় রাখি। এবার আসো তোমাদের 3 নম্বর পয়েন্ট, ব্যক্তিগত সর্বোত্তম উন্নয়ন নীতি প্রিন্সিপাল অফ ম্যাক্সিমাম। এই যে সর্বোত্তমের ইংরেজি হচ্ছে ম্যাক্সিমাম, ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট। উইলিয়াম স্প্রিংগেলের মতে, তিনি একজন ব্যবস্থাপক বিদ্বান, নাম হচ্ছে উইলিয়াম স্প্রিংগেল। তার মতে প্রতিটি মানব জাতিকে বা মানব সম্পদকে যদি উন্নয়নের সুযোগ দেওয়া হয়, তাহলে তারা সর্বাধিক উপায়ে তাদের যে উদ্যম এবং মেধা আছে সেটাকে তারা কাজে লাগাবে এবং সেই কাজের দ্বারাই তারা তাদের উন্নতি ঘটাবে। এবার আসা যাক উচ্চ মনোবলের নীতি, যেটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অফ হাই মোরাল। মনোবল কোথা থেকে আসবে? অনুপ্রেরণার মাধ্যমে। তাহলে অনুপ্রেরণার মাধ্যমে কর্মীদের মনোবল বাড়াতে হবে। যখনই কর্মীদের মনোবল উচ্চ হবে, তখনই তারা তাদের যোগ্যতা দিয়ে খুবই মনোযোগের সহিত এবং যত্ন সহকারে তারা তাদের নিজ নিজ কাজ সম্পাদন করবে। তাহলে একজন ব্যবস্থাপক বিদ্বানকে উচ্চ মনোবলের নীতি কর্মীদের মাঝে প্রয়োগ করতে হবে। এবার আসো দলগত উৎসাহ নীতি। নাম্বার 5, ন্যায্য পুরস্কার নীতি, যেটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অফ ফেয়ার রেওয়ার্ড। একজন কর্মী কাজ করতে গিয়ে কোনো কারণে কোনো ক্ষতির সম্মুখীন হতে পারে বা হন, তাহলে একজন মানব সম্পদ ব্যবস্থাপককে কি করতে হবে? কর্মীর ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে, অথবা তাদের পুরস্কার প্রদানের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ সঠিক কাজের জন্য সঠিক পুরস্কার নীতি অবলম্বন করতে হবে একজন মানব সম্পদ ব্যবস্থাপকগণকে। এগুলো হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনার মূল নীতি, কিছু অনুসরণ করতে হয়, সেগুলো বোঝা যাচ্ছে। এবার আসলে নাম্বার 6 নম্বর পয়েন্টে উন্নয়নের সুযোগ নীতি, যেটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অফ অপরচুনিটিস ফর ডেভেলপমেন্ট। কর্মীদের উন্নয়নের সুযোগ দেওয়া প্রতিটি প্রতিষ্ঠানের উচিত। এতে কর্মীরা কি করবে? ও অধিক উপার্জন করতে পারবে, তাদের সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পায় এবং দেখা যায় কর্মীরাও তারা বেশি দায়িত্ব নিতে তখন কার্পণ্যবোধ মনে করেন না, অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করেন। তাই মানব সম্পদ ব্যবস্থাপনাকে একটা সুষ্ঠু পদোন্নতি নীতি গ্রহণ করতে হয় বা হতে পারে। এবার আসলে দলগত উৎসাহ নীতি, যেটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অফ টিম স্পিরিট। যেমন কথায় আছে একতায় বল। মানব সম্পদকে কাজে লাগাতে হলে কর্মীদের মধ্যে দলগত উৎসাহ অবশ্যই বাড়াতে হবে এবং কর্মীরা যাতে যৌথভাবে কাজ করতে অনুপ্রাণিত হয়, এই দিকটা একজন মানব সম্পদ ব্যবস্থাপক বিদ্বানকে খেয়াল রাখতে হবে। এই জন্য কাজের মধ্যে দলগত উৎসাহ বাড়াতে হবে। এবার আসা কার্যকর যোগাযোগের নীতি, এটাকে বলা হয় প্রিন্সিপাল অফ ইফেক্টিভ কমিউনিকেশন।
ব্যবস্থাপনা এবং শ্রমিকদের মধ্যে একটা স্বচ্ছ, একটা পরিষ্কার একটা যোগাযোগ প্রণালী থাকা প্রয়োজন বা থাকা দরকার। যোগাযোগের অর্থই হলো উচ্চ স্তরের কর্তৃপক্ষের কোনো আদেশ বা নির্দেশ নিম্নমুখী হয়ে কর্মীদের কাছে সেটা পৌঁছবে। আবার নিম্ন স্তরের কর্মীদেরও বিভিন্ন অভাব অভিযোগ থাকতে পারে, সেগুলো ঊর্ধ্বমুখী হয়ে উচ্চ স্তর কর্তৃপক্ষের কাছে যাবে। যা কারণ যদি যোগাযোগ ব্যবস্থা মসৃণ এবং কার্যকর না হয় তাহলে কিন্তু একটা প্রতিষ্ঠানে বিভিন্ন সমস্যা দেখা দেয়। তাই এটা কার্যকর করতে হলে একটা উন্নত মসৃণ একটা যোগাযোগ প্রণালী থাকা প্রয়োজন। এবার আসো যৌথ ব্যবস্থাপনা নীতি, যেটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অফ জয়েন্ট ম্যানেজমেন্ট। মানব সম্পদ ব্যবস্থাপনায় কর্মীদের অংশগ্রহণ করতে দেওয়া উচিত, তাতে সংগঠনের কি হবে, একটা সৌহার্দ্যপূর্ণ একটা সুন্দর পরিবেশ বিরাজ করবে। এতে করে উভয় পক্ষের মধ্যে অর্থাৎ মালিক এবং শ্রমিকের মধ্যে পারস্পরিক যদি কোনো দ্বন্দ্ব থাকে সেগুলা দূর হয়ে একটা নিজেদের মধ্যে একটা বিশ্বাস স্থাপন করে বা জাগায়। শেষ পয়েন্ট, সুষ্ঠু কর্মী নীতি, যেটাকে বলা হয় প্রিন্সিপাল অফ সাউন্ড পার্সোনাল পলিসি। কর্মীদের সকল ধরনের অনিশ্চয়তা দূর করতে এবং কর্মীদের মধ্যে নিরাপত্তা বোধ জাগিয়ে তুলতে এই নীতি প্রয়োগ করা প্রয়োজন, কারণ তাতে প্রতিষ্ঠানের মঙ্গলই সাধিত হয়। প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, তোমরা যারা অনলাইনে ক্লাস অনুসরণ করছো, আমি তোমাদের এই 10টি পয়েন্ট আছে, পয়েন্টগুলো সুন্দরভাবে বুঝাই দিলাম। তোমরা বারবার সেটা ফলো করবা। প্রতিটা পয়েন্টে কি বলতেছে, কোনো জিনিস মুখস্থ করার চেয়ে জিনিসটা বোঝা উচিত, তাহলে তোমাদের স্মরণ থাকবে। অর্থাৎ আমি এখান থেকে 1 থেকে 10 নম্বর প্রতিটা পয়েন্টে তোমাদেরকে বুঝিয়েছি, তোমরা সেগুলো সুন্দরভাবে বারবার মনোযোগ সহকারে শুনবে, তাহলে তোমাদের পড়াগুলো স্মরণ থাকবে। এখন আজ এই অবধি তোমাদের আজ ক্লাসের বাইরে তোমাদেরকে কিছু দিক নির্দেশনা দেবো আমি, সেগুলো তোমাদেরকে ফলো করতে, খুব গুরুত্বপূর্ণ জিনিস। খেয়াল করো, এখানে 10টি পয়েন্ট দেওয়া আছে, 10টা পয়েন্টে খেয়াল করো। এখন পরীক্ষাতে তোমাদের মনে করো যে প্রশ্ন আসছে যে মানব সম্পদ ব্যবস্থাপনা কি, মানব সম্পদ ব্যবস্থাপনা মূলনীতিগুলো পড়া। তোমরা কি করতেছো, দেখা যাচ্ছে যে 1 নম্বর পয়েন্ট লেখা, লেখার পর 2 নম্বর পয়েন্ট লিখতেছো, 3 নম্বর, এভাবে 10 নম্বর খুব ঘিসাঘিসি করে চাপাচাপি করে পয়েন্টগুলো লেখো। খাতাটার কি সুন্দর বৃদ্ধি করবে, কতটা পারবে। আর খেয়াল করো, আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। এই জিনিসটাই তোমরা লিখতেছো, মনে করো যে 1 নম্বর পয়েন্ট লেখা, ধরো প্রশ্ন নম্বর 1, প্রশ্ন নম্বরে তোমাদের ধরো এইটা খাতা, খাতা 1 নম্বর পয়েন্ট লিখতেছো বিজ্ঞানসম্মত নির্বাচন নীতি। ধরো এখানে ঠিক খাতাটার মাঝখানে পয়েন্টটা লিখলাম বিজ্ঞান সম্মত নির্বাচন নীতি। দিয়ে সুন্দর করে তোমরা একটা টান দিলাম, দিয়ে তোমরা তোমাদের এই পয়েন্টটা লিখতেছি, এভাবে লিখলাম। তারপর দেখা যাচ্ছে যে তুমি 2 নম্বর পয়েন্টটা লিখবা, দুইটা এখানে লেখাটা শেষ যখন তোমরা করবা, এখানে 2টা স্পেস বাদ দিবা, জায়গা দিয়ে ধরো সেকেন্ড কোশ্চেন। তোমরা কি লিখতেছো, শ্রমের মর্যাদা লিখো, শ্রমের মর্যাদা। ঠিক
একইভাবে লিখতেছে ভাবে যে মনে করো যে তোমরা তোমাদের লেখা লিখলা, আবার 2 স্পেস জায়গায় তোমরা ছেড়ে দিলাম, দিয়ে তোমরা 3 নম্বর পয়েন্ট লিখতেছো। উচ্চ মনোবলের নীতি। এখন তোমরা নিজেরাই খেয়াল করো এটা কত সুন্দর লাগতেছে। ধরো আর একজন তোমার পাশাপাশি বন্ধু, তাকে সেও লিখতেছে একই পয়েন্ট। খেয়াল করো তোমার বন্ধু খাতা এটা, সে পয়েন্ট লিখলো একই নম্বর, একই পয়েন্ট লিখলো বিজ্ঞান সম্মত নির্বাচন নীতি। সে এরকম টান দিয়ে এখানে লেখা শুরু করবে। দেখা যাচ্ছে যে এখানে স্পেশাল দিচ্ছে না 2 নম্বরটা, আবার সে লিখলো শ্রমের মর্যাদা নেই। দিয়ে টান দিয়ে সে তার লেখাটা লিখলো 3 নম্বর পয়েন্ট দিল, উচ্চ মনোবলের নীতি। সে তার লেখাটা। এখন একই প্রশ্নে তোমরা উত্তর দিচ্ছ, একজন এভাবে খুব কাছাকাছি ভাবে কোনো স্পেস নেওয়ার লাগে লিখতেছ, আর একজন ওই পয়েন্টটা লিখতেছ 2 আঙুল বাদ দিয়ে 2 নম্বর পয়েন্টটা লিখলা, আবার 2 আঙুল বাদ দিয়ে 3 নম্বর পয়েন্টটা লিখলা। তোমরা নিজেরাই খেয়াল করবা, দেখো তো কোনটা ভালো লাগে। এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার আমি তো ভুল না লিখলে হতো। হ্যাঁ, এটা একটা কথা, সবসময় এটাও মনে রাখতে হবে। সৌন্দর্য একটা বিষয়। তোমরা ভাইবা বোর্ডে যখন কোনো জায়গায় ভাইবা দিতে যাবা, তাহলে কি শুধুমাত্র তোমার মেধাটাকে যাচাই করবে, না সব কিছুকে যাচাই করবে? সব কিছুকে যাচাই করবে। তাহলে তোমরা দুজনে 2 বন্ধু লিখতেছ, সময় দুজনকে চলবে 3 ঘন্টা। তাহলে ও এভাবে লিখতেছে, তুমি এভাবে লিখতেছ। তাহলে একজন শিক্ষককে কোন খাতাটা আকৃষ্ট করবে? এই খাতাটা না এই খাতা? নিশ্চয়ই এই খাতাটা আকৃষ্ট করবে। আর আকৃষ্ট যখন করবে, তোমরা একটা জিনিস মাথায় তোমাদেরকে রাখতে হবে, এটা হলো বাস্তব সত্য। যখন একটা বোর্ড পরীক্ষা হওয়ার পর একজন শিক্ষককে 300 খাতা দেওয়া হয়, সময় ধরে দেওয়া হয় মাত্র 15 দিন বা 20। এই অল্প সময় পরিসরে একটা খাতাকে মূল্যায়ন করা, এতগুলো খাতাকে মূল্যায়ন করে তারা ছোটা হয়। তখন শিক্ষকেরা কি দেখে, সাধারণত যারা জিপিএ 5 পাবে তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, যারা পাওয়ার ইচ্ছা পোষণ করতেছে ভালো কিছু করার, তাহলে তারা কি করবে, সেই শিক্ষক সব খাতা দেখবে, খাতা 300-র মধ্যে 300 দেখবে, কিন্তু দেখা যাবে যে এই খাতাটা তাকে মনোবল আকর্ষণ করতেছে। 2 বন্ধু লিখতেছে, এই লেখাটা আকর্ষণ করতেছে, একই লেখা, ডিস্টেন্সের কারণে সে হয়তো লেখাটা ঠিক মতো বুঝতে পারতেছে বা ধরতে পারতেছে। তখন এই খাতাটা আলাদা একটা আকর্ষণ বোধ হয়ে আসবে। সে আকর্ষণ বোধ থেকে কিন্তু নাম্বার পাওয়া একটা উপযুক্ত একটা বিষয় থেকেই যাচ্ছে। তো আজ এই অবধি থাক, আগামী দিনগুলোতে। ও আরও একটা জিনিস তোমাদেরকে বোঝায়, এটা বারবার খেয়াল রাখা হবে। ধরো এটা 1 নম্বর পয়েন্টে আমি বুঝাচ্ছি তোমাদেরকে। 1 নম্বর পয়েন্টে প্রশ্নের মান থাকবে 2 + 8 = 10। কি বুঝলাম? তোমরা দেখতেছো কোশ্চেনের মানটা হচ্ছে 10। আমি ম্যাক্সিমাম ছেলে মেয়েদের তোমাদের দেখেছি, হাতে গড়া 2000 ছাড়া সকলে যে ভুলটা করতেছে, দেখা যাচ্ছে যে এই যে এখানে 2 নম্বর, এটা কিন্তু শর্ট করছে, এটা কিন্তু এই যে মানব সম্পদ ব্যবস্থাপনা, এইটার জন্য কিন্তু 2 মার্ক দেওয়া আছে। আর এই মূলনীতিগুলোর জন্য দেওয়া আছে 8 মার্ক।
বেশিরভাগ ছেলেমেয়ের ক্ষেত্রে আমি যেটা সবসময় খেয়াল করি, দেখা যাচ্ছে যে তারা মানব সম্পদ ব্যবস্থাপনা কি বড় করে লিখতেছে। এর মূলনীতিগুলো কি, দেখা যাচ্ছে যে এখানে 10টা পয়েন্ট আছে, মনে করতেছে যে আমি তো মানব সম্পদ ব্যবস্থাপনা কি এটা অনেক বড় লিখে ফেলছি, তাহলে আর এগুলো লেখার দরকার নেই। যে 10টা পয়েন্ট আছে না লিখে দেখা যাচ্ছে যে প্রতিটা পয়েন্ট ছেড়ে দেবে, ভাবতেছে যে আমি অনেকগুলো তো লিখছি। আসলে তোমাদের বোঝার ভুল। তোমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে মানব সম্পদ ব্যবস্থাপনা কি, এই জিনিসটার জন্য এই 2 নাম্বারটাই তোমাকে কাউন্ট করবে। তুমি এখানে যদি তুমি 10 পাতা লাগো, তোমাকে কোনো কাউন্ট করবে না, 2 নম্বরে কাউন্ট করবে, ওর মধ্যে যেটুকু তুমি পাও। এবার আসলে বাকি 8 মার্কসের জন্য মূলনীতিগুলোকে এটা কাউন্ট করবে। তাহলে তোমাকে যখন তোমরা পরীক্ষা হলে বসবা, এই জিনিসটা খুব যত্ন সহকারে খেয়াল করবা, কোন কোশ্চিনটার জন্য কত মার্কস বরাদ্দ আছে, কতটুকু লিখতে হবে। তো আজ এই অবধি ক্লাস থাক, আগামী দিনে তোমাদের আরও ক্লাস নেব, সেখানে তোমাদের সাথে দেখা হবে। তোমাদের সকলের মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে